সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের আজকে জৈব যৌগ দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করতে চাই। এই অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট একটি অধ্যায়। এই অধ্যায়টি তোমার বোর্ড পরীক্ষায় যেরকম গুরুত্বপূর্ণ, তোমার অ্যাডমিশনের জন্য ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ। বোর্ড পরীক্ষায় অবশ্যই এখান থেকে 3টি সিকিউ আসবে। তোমরা জানো যে 25টি এমসিকিউ আসে, সেই 25টি এমসিকিউর মধ্যে 10 থেকে 12টি এমসিকিউ এখান থেকে আসবে। তাহলে তোমরা ইতিমধ্যে বুঝে গিয়েছো যে এই চ্যাপ্টারটা কেমন গুরুত্বপূর্ণ। পূর্বে যখন আমরা কলেজে পড়াতাম তখন সেকেন্ড ইয়ারে শুধুমাত্র জৈব যৌগ এর সাথে কোঅর্ডিনেট করে 2-1টি অধ্যায় ছিল, কিন্তু সেকেন্ড ইয়ারে শুধু জৈব যৌগেই এই দ্বিতীয় অধ্যায়ে মিলিত হয়ে একটা বই ছিল। কিন্তু পরবর্তীতে তোমার রিভাইজ করে ফার্স্ট পেপারে কিছু অধ্যায় সেকেন্ড ইয়ারে দেওয়া হয়েছে। তাহলে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই, আমি পর্যায়ক্রমিকভাবে পর্ব 1, 2, 3, 4 এগুলো করে আমি ক্লাস দিব। সাথে সাথে আমরা এমসিকিউ, সিকিউ এবং বোর্ড পরীক্ষায় এক্সামে যে সকল কোশ্চেন আসে, ইভেন অ্যাডমিশনে যে সকল কোশ্চেন আসবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমাদের এই চ্যানেলের পাশে অবশ্যই তোমরা থাকবে এবং বিনামূল্যে এই সকল ক্লাসগুলো আমি আপলোড করতে চাই যাতে তোমাদের একটু উপকার হয়। তাহলে আজকে আর কথা না বাড়িয়ে আজকে শুরু করতে চাই। আজকে আমরা যে সকল কন্টেন্ট নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো জৈব যৌগের সংজ্ঞা, প্রাণশক্তি মতবাদ এবং জৈব যৌগের শ্রেণীবিন্যাস, জৈব যৌগের প্রাচুর্যের কারণ এবং লাস্ট ওয়ান হলো সিগমা বন্ধন ও পাই বন্ধন। অর্থাৎ এটা হলো জৈব রসায়নের সূচনা। এই টপিকগুলো না বুঝলে পরবর্তী আমরা প্রসিড করতে পারবো না। তাহলে প্রথমেই দেখো আমাদের জৈব যৌগ কাকে বলে। জৈব যৌগ হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতককে সংক্ষেপে জৈব যৌগ বলে। তোমাদের প্রায়শই জ্ঞানমূলক কোশ্চেন আসে জৈব যৌগ কি। জৈব যৌগ সংজ্ঞা হলো হাইড্রোকার্বন প্লাস এদের জাতক, অর্থাৎ হাইড্রোকার্বন যোগ এদের জাতক। হাইড্রোকার্বন কাকে বলে? এই হাইড্রোকার্বনটা হলো হাইড্রোজেন এবং কার্বন সমন্বয়ে গঠিত যৌগ। হাইড্রোজেন এবং কার্বন সমন্বয়ে গঠিত যৌগ। ফর এক্সাম্পল, CH4, it is the one kind of hydrocarbon. It is the name of methane. অর্থাৎ এটা একটা হাইড্রোজেন এবং কার্বন সমন্বয়ে গঠিত যৌগ, হাইড্রোকার্বন। অর্থাৎ এটা একটা জৈব যৌগ। এদের জাতক কি? এদের জাতক একটি হলো CH3OH, এর নাম হলো মিথানল। CH2OH এর নাম ইথানল। এটাই কিন্তু আমরা বিয়ার বা মদ হিসাবে আমরা কিন্তু গ্রহণ করে থাকি কিছু প্রসেস করে। তাহলে দেখো এটা এবং এটা মিথানল এন্ড ইথানল হইল হাইড্রোকার্বনের জাতক। তাহলে এটা হাইড্রোকার্বন আর এরা হলো হাইড্রোকার্বনের জাতক, ইকুয়াল টু জৈব যৌগ। তাহলে জৈব যৌগ কাকে বলে? হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক ইকুয়াল টু জৈব যৌগ। একটা কথা মনে রাখবা, এই কার্বন এবং হাইড্রোজেন সরাসরি বন্ধন থাকলে তারা এই জৈব যৌগ হয়। কার্বন এবং হাইড্রোজেনের সাথে যদি সরাসরি বন্ডিং না থাকে তারা হবে অজৈব যৌগ। সিম্পল বিষয়। যেমন ধরো বন্ডিংটা কিভাবে দেখো, এখানে কার্বন হাইড্রোজেন দেখো বন্ডিং আছে, বন্ড ফর্ম করছে একদম ডিরেক্টলি, 1টি 2টি 3টি 4টি ডিরেক্ট বন্ধন ফর্ম হয়েছে। এই জন্য এদেরকে কি বলবা? জৈব যৌগ। এখন জৈব যৌগের প্রাণ শক্তি মতবাদ, এই প্রাণ শক্তি মতবাদটা দিয়েছে বিজ্ঞানী বার্জেলিয়াস। তোমাদের অনেক সময় এমসিকিউতে আসে প্রাণ শক্তি মতবাদ কে দিয়েছেন? বিজ্ঞানী বার্জেলিয়াস।
প্রাণ শক্তি মতবাদ। এটা কে দিয়েছেন? বিজ্ঞানী বার্জেলিয়াস। তিনি বলেছেন জৈব যৌগ অর্থাৎ যাদের লিভিং বিংস, যাদের জীবন আছে, এক রহস্যময় শক্তির প্রভাবে উদ্ভিদ ও প্রাণী দেহে লুকিয়ে থাকে। এটা কে বলছেন? বিজ্ঞানী বার্জেলিয়াস। কি বলেছেন বলো? জৈব যৌগ এক রহস্যময় শক্তির প্রভাবে উদ্ভিদ ও প্রাণী দেহে লুকাইয়া থাকে। অর্থাৎ যারা হলো লিভিং বিংস, যাদের জীবন আছে, তাদের মধ্যেই জৈব যৌগ আছে। কিন্তু এই ধারণাটা ভুল। এই ভুল কে প্রমাণিত করেছেন? ফ্রেডরিক ভুলার। ফ্রেডরিক ভুলার। এখানেও দেখো দুইটা এমসিকিউ। প্রাণ শক্তি মতবাদ কে দিয়েছে? বিজ্ঞানী বার্জেলিয়াস। এটা ভুল প্রমাণিত কে করেছেন? ফ্রেডরিক ভুলার। অর্থাৎ বার্জেলিয়াস বলছিল লিভিং বিংস, যাদের জীবন আছে, তাদের মধ্যে জৈব যৌগ আছে। কিন্তু ফ্রেডরিক ভুলার একদিন দেখো এই অ্যামোনিয়াম সায়ানেট একে উত্তপ্ত করতেছে। উত্তপ্ত করার ফলে NH2CO NH2, এটা হলো অ্যামোনিয়াম সায়ানেট, একটা লবণ। আর এটা হলো ইউরিয়া। এটা হলো একটি জৈব যৌগ, আর এটা একটা অজৈব যৌগ। তাহলে তোমরা দেখো একটা লবণের কি জীবনের অস্তিত্ব আছে? নাই। এরপরেও একে উত্তপ্ত করে কিন্তু একটি জৈব যৌগ তৈরি করে ফেলেছেন কে? বিজ্ঞানী ফ্রেডরিক ভুলার। তাহলে বার্জেলিয়াস যে বলছেন যারা লিভিং বিংস, তাদের মধ্যে জৈব যৌগ থাকবে, এই বিক্রিয়ার মাধ্যমে কিন্তু এটা ভুল প্রমাণিত হইল। এটাও আসে এমসিকিউতে। এমসিকিউ কিভাবে আসে? কোন বিক্রিয়ার মাধ্যমে ফ্রেডরিক ভুলার বার্জেলিয়াসের মতবাদকে ভুল প্রমাণিত করেছিলেন? এটা এই অ্যামোনিয়াম সায়ানেট আর এটা হলো ইউরিয়া। মজার বিষয় হলো, ইন্টারেস্টিং বিষয় হলো, এইটা এবং এইটা পরস্পরের সমাণু, আইসোমার। অর্থাৎ এখানে দেখো যতটা নাইট্রোজেন আছে ততটা নাইট্রোজেন আছে দুইটা, যতটা অক্সিজেন ততটাই অক্সিজেন, যতটা হাইড্রোজেন ততটা হাইড্রোজেন। এটাও আসে এমসিকিউতে তোমাদের, যে অ্যামোনিয়াম সায়ানেটের আইসোমার কে? ইউরিয়া। অর্থাৎ এরা দুইটা পরস্পরের সমাণু। সমাণু কাকে বলে? যাদের আণবিক সংকেত একই হবে, গাঠনিক সংকেত ডিফারেন্ট হবে, ভিন্ন হবে, তাদেরকে পরস্পরের কি বলো? সমাণু। ক্লাস 9-10 পড়েছো। তাহলে এরা এবং এরা, এই দুইটা পরস্পরের সমাণু। পূর্বে ধারণা করা হইতো এই ফ্রেডরিক ভুলারের এটা ভুল করার মানে প্রমাণিত করার পূর্বে যে পৃথিবীতে সবই অজৈব যৌগ। জৈব যৌগ আছে খুব লিমিটেড, সীমিত। কিন্তু এই বিক্রিয়াটা যখন ফ্রেডরিক ভুলার আবিষ্কার করে ফেললেন, তখন ধারণা টোটাল পরিবর্তন হয়ে গেল। পৃথিবীতে সবই জৈব যৌগ, প্রায় ম্যাক্সিমাম। অজৈব যৌগ সংখ্যা সীমিত, খুব কম। আশা করি এই জৈব যৌগের সংজ্ঞা এবং জৈব যৌগের প্রাণ শক্তি মতবাদ তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা পড়ব জৈব যৌগের শ্রেণীবিন্যাস। দেখো, জৈব যৌগ, এই জৈব যৌগ মূলত দুই ভাগে বিভক্ত। একটা হলো এলিফ্যাটিক জৈব যৌগ, আর এরোমেটিক জৈব যৌগ। এরোমেটিক জৈব যৌগ অর্থাৎ এরোমেটিক যৌগ আর এলিফ্যাটিক যৌগ। এই এলিফ্যাটিক শব্দটি এলিফার থেকে এসেছে। এমসিকিউ কিন্তু আসে, এলিফার থেকে এসেছে। এলিফার মিন্স চর্বি জাত। আমি আবারও বলতেছি, এই এলিফ্যাটিক শব্দটি এলিফার থেকে এসেছে। এলিফ্যাটিক শব্দের অর্থ হলো চর্বি জাত। দুইটা এমসিকিউ এখানে আছে। অর্থাৎ সকল মুক্ত সিকল হাইড্রোকার্বন, অর্থাৎ তুমি সমীকরণের মাধ্যমে এই সংজ্ঞাগুলো মনে রাখবে। এলিফ্যাটিক যৌগ সকল মুক্ত শিকল হাইড্রোকার্বন প্লাস সম্পৃক্ত চাক্রিক হাইড্রোকার্বন প্লাস এদের জাতক ইকুয়াল টু এলিফ্যাটিক যৌগ।
এলিফ্যাটিক যৌগ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি শুধু খালি এই সমীকরণটা মনে রাখবা। একটু আগে তুমি কিন্তু মনে রেখেছো জৈব যৌগের ক্ষেত্রেও একটা সমীকরণ, সেটা কি? হাইড্রোকার্বন প্লাস এদের জাতক। আর এখন বলতেছো তুমি মুক্ত শিকল হাইড্রোকার্বন প্লাস সম্পৃক্ত সাকরিক হাইড্রোকার্বন এদের জাতক। তাহলে কে কে বলো তো তুমি? সকল মুক্ত শিকল হাইড্রোকার্বন প্লাস সম্পৃক্ত চাকরিক হাইড্রোকার্বন এবং এদের জাতক। বলতে পারো স্যার সকল মুক্ত শিকল হাইড্রোকার্বন কে? CH3 CH3 দেখো মুক্ত, দুটি প্রান্ত মুক্ত, মুক্ত শিকল হাইড্রোকার্বন। আরেকটি তোমার সম্পৃক্ত চাকরিক যৌগ কে? CH2 CH2 এই CH2। দেখো একটা চক্র মেনটেন করেছে, প্লাস এদের কি? জাতক। অর্থাৎ আমি একটি সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনের এক্সাম্পল দিয়েছি, এক মুক্ত শিকল হাইড্রোকার্বনের, আর একটি সম্পৃক্ত চাকরিক হাইড্রোকার্বনের এক্সাম্পল দিয়েছি, আর এদের জাতককে একত্রে কি বলবে? এলিফ্যাটিক হাইড্রোকার্বন। তাহলে আমি সংক্ষেপে একটু বলি, সকল মুক্ত শিকল হাইড্রোকার্বন এবং সম্পৃক্ত চাকরিক হাইড্রোকার্বন এবং এদের জাতককে একত্রে এলিফ্যাটিক যৌগ বলে। এখন এই এলিফ্যাটিক যৌগগুলো আবার মূলত দুই প্রকার। একটি হলো মুক্ত শিকল হাইড্রোকার্বন, মুক্ত শিকল হাইড্রোকার্বন এক নাম্বার, দুই নাম্বার হলো বদ্ধ শিকল হাইড্রোকার্বন। মুক্ত শিকল হাইড্রোকার্বনকে একটু আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম, এখন আরেকটা এক্সাম্পল দিলাম। দেখো CH3 CH2 CH3, এর নাম হলো N-প্রোপেন। দেখো প্রান্তগুলো কিন্তু মুক্ত। যে সকল হাইড্রোকার্বনের দুটি প্রান্তই মুক্ত থাকে তাকে তুমি বলবা মুক্ত শিকল হাইড্রোকার্বন, প্রান্তগুলো মুক্ত থাকবে। যে সকল হাইড্রোকার্বনের প্রান্তগুলো মুক্ত থাকবে তাদেরকে তুমি বলবা মুক্ত শিকল হাইড্রোকার্বন। দেখো সব প্রান্তই কিন্তু মুক্ত। আর বদ্ধ শিকল হাইড্রোকার্বন কোনটা? একটু আগেও দেখেছি একটা এক্সাম্পল, CH3 CH2 CH3 2, এর নাম সাইক্লোপ্রোপেন, সাকরিক প্রোপেন। দেখো এটা কিন্তু প্রোপেন, এইটাও কিন্তু প্রোপেন, কিন্তু এটা হলো N-প্রোপেন, N-প্রোপেন প্রোপেন, আর এটা হলো সাকরিক সাকরিক প্রোপেন প্রোপেন। এই সাকরিকের ইংরেজি হলো সাইক্লিক সাইক্লিক প্রোপেন, সাইক্লোপ্রোপেন। তাহলে এটা N-প্রোপেন, N দ্যাট মিনস নরমাল, নরমাল অর্থাৎ এটা স্বাভাবিক প্রোপেন, নরমাল প্রোপেন, আর ইট ইজ কল সাইক্লোপ্রোপেন। এরা কিন্তু অবশ্যই এলিফ্যাটিক যৌগ। ক্লাসিফিকেশন: মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন আর এটা বদ্ধ শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন। তাহলে তোমরা বুঝতে পেরেছো মুক্ত শিকল কারা হবে? সবগুলো প্রান্তই মুক্ত থাকবে আর এদের সবগুলো প্রান্তই বদ্ধ থাকবে। এই বদ্ধ শিকল হাইড্রোকার্বনকে বলা হয় এলিসাইক্লিক যৌগ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের পথে আসে জ্ঞানমূলক কোশ্চেন। এলিসাইক্লিক যৌগ কি? বদ্ধ শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বনকে এলিসাইক্লিক যৌগ বলে, বদ্ধ শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বনকে এলিসাইক্লিক যৌগ বলে। এলিসাইক্লিক, তাহলে এটা একটা এলিসাইক্লিক যৌগ। তোমার কিন্তু এমসিকিউতে আসবে নিচের কোনটি এলিসাইক্লিক যৌগ, নিচের কোনটি মুক্ত শিকল যৌগ, এরকম করে কিন্তু আসবে। এখন দেখো হাইড্রোকার্বনের আরেকটি ক্লাসিফিকেশন আছে এখানে, সেটা হলো তোমার সরল শিকল আর একটা হলো শাখায়িত শিকল। সরল শিকল আর আরেকটি হলো শাখায়িত শিকল। এগুলো এত বেশি আসে না কোশ্চেন, কিন্তু এমসিকিউতে মাঝে মাঝে আসে। সরল শিকল ইতিমধ্যে তোমরা পড়ে ফেলেছো, সরল শিকল, সরল শিকল। দেখো এই প্রোপেন একটা সরল শিকল। আর শাখায়িত শিকল তুমি দেখো এটা একটা শাখা আছে এখানে, এই শাখা, এটা হলো CH3, এটা হলো CH3, এটা CH, এটা হলো CH3। দেখো এটা একটা শাখা, অর্থাৎ আমি সোজা আছি, এটা হলো সরল শিকল। দেখো এখানে এই যে একটা শাখা, এখন দুইটা শাখা, এগুলোকে হলো শাখায়িত শিকল যৌগ।
তাহলে এটা সরল শিকল যৌগ, এটা হলো শাখায়িত সকল যৌগ। আরেকটি ক্লাসিফিকেশন হলো বন্ধন প্রকৃতির উপরে, তোমার সম্পৃক্ত, আরেকটা হলো অসম্পৃক্ত। সম্পৃক্ত এলিফ্যাটিক যৌগ, আর একটা অসম্পৃক্ত। সম্পৃক্ত কারা? কার্বন কার্বন একক বন্ধন যারা, তারা। আর কার্বন কার্বন দ্বিবন্ধন ও কার্বন কার্বন 3 বন্ধন যারা, তারা হবে তোমার অসম্পৃক্ত। অর্থাৎ কার্বন কার্বন একক বন্ধন তথা অ্যালকেন, কার্বন কার্বন দ্বিবন্ধন অ্যালকিন, কার্বন কার্বন 3 বন্ধন অ্যালকাইন। তাহলে অ্যালকেন হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যালকিন এবং অ্যালকাইন হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন কথা হলো, তুমি অ্যালকেন চিনবা কিভাবে, অ্যালকিন চিনবা কিভাবে, অ্যালকাইন চিনবা কিভাবে? খেয়াল করবে, তোমরা 9 10 পড়েছ CN H2N+2 এর 1 নাম্বার, 2 নাম্বার CN H2N, 3 নাম্বার CN H2N-2। এটা হলো তোমার অ্যালকিন, এটা হলো তোমার অ্যালকাইন, আর এটা হলো তোমার অ্যালকেন। এই 3টা সাধারণ আণবিক সংকেত, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, কেন, কিন, কাইন। এই দুইটা হলো তোমার অসম্পৃক্ত, এটা হলো সম্পৃক্ত। তোমার প্রায়শই একটা MCQ আসে যে নিচের কোনটি অসম্পৃক্ত যৌগ, নিচের কোনটি সম্পৃক্ত যৌগ। তাহলে দেখো ক নাম্বার C2H6, খ নাম্বার C2H2, গ নাম্বার C3H8, C5H12 বলছে 4টা অপশন, নিচের কোনটি অসম্পৃক্ত যৌগ। তাহলে দেখো এই সূত্রে এবং এই সূত্রের মধ্যে অসম্পৃক্ত চেয়েছে, তুমি বসাবা, 2 বসাও, 2 2 দুগুণে 4, এটা হবে না, বাদ। তুমি এই ক্ষেত্রে বসাও 2 2 2 দুগুণে 4, এটাতে বসাও 2 2 দুগুণে 4 থেকে 2 চলে গেছে, এটা 2, এইটা হলো তোমার এটা। তুমি 3 বসাও, 3 3 দুগুণে 6, এটাও হলো না। 3 এখানে বসাও, 3 3 দুগুণে 6, 6 থেকে 2 চলে গেলে কত থাকে? 4, এটাও হবে না, এটাও হবে না। অর্থাৎ এইটাই হলো তোমার অসম্পৃক্ত যৌগ। তাহলে এইভাবে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত যৌগ তুমি ডিটারমিন করতে পারবে তুমি যদি এই সাধারণ আণবিক সংকেতগুলো জানা থাকে। তাহলে অ্যালকেনের সাধারণ আণবিক সংকেত, অ্যালকিন এবং অ্যালকাইন, অবশ্যই তুমি এগুলো মনে রাখবে। এটাও 3টা অবজেক্টিভ হ্যান্ড MCQ 1 2 3। নিচের কোনটি অ্যালকেনের সাধারণ আণবিক সংকেত, অ্যালকিনের সাধারণ আণবিক সংকেত, অ্যালকাইনের সাধারণ আণবিক সংকেত। অর্থাৎ এই ছিল তোমার এলিফ্যাটিক যৌগের ক্লাসিফিকেশন। এখন আমরা যাব এরোমেটিক যৌগ। দেখো এরোমেটিক যৌগ, এরোমেটিক, এরোমেটিক যৌগ। এরোমেটিক যৌগ হলো বেনজিন প্লাস এর জাতক। তুমি একটু আগে পড়েছো হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতককে জৈব যৌগ বলে। বেনজিন প্লাস এর জাতক প্লাস বিশেষ ধরনের অসম্পৃক্ততা বিশিষ্ট চাক্রিক যৌগ। খেয়াল করবে, এটাও একটা সমীকরণ, ইকুয়াল টু এরোমেটিক যৌগ। বেনজিন এবং এর জাতক প্লাস বিশেষ ধরনের অসম্পৃক্ত বিশিষ্ট চাক্রিক যৌগ কে বলা হয়? এরোমেটিক যৌগ। এরোমেটিক যৌগের আরো অনেক সংজ্ঞা দেওয়া যায়। তোমার মনে অনেক প্রশ্ন জাগতেছে, স্যার বিশেষ ধরনের অসম্পৃক্ততা বিশিষ্ট চাক্রিক যৌগ বলতে কি বোঝাচ্ছেন? এটা আমার ইন ডিটেলস পরবর্তীতে আছে, একদম পানির মতো সহজ হয়ে যাবে এগুলো। তোমার হয়তো এখন একটু বুঝতে সমস্যা হচ্ছে। যেমন ধরো বেনজিন, তোমরা 9 10 এটা পড়েছো বেনজিন। এই বেনজিনের জাতক একটা মনে করো এটা টলুইন। টলুইন বিশেষ ধরনের অসম্পৃক্ত বিশিষ্ট যৌগ একটি হলো, তুমি দেখো থায়োফিন। থায়োফিন দেখো, এটা চেহারাটা বেনজিন বা বেনজিনের জাতকের মতো কাঠামো কিন্তু না, অর্থাৎ এটা বিশেষ ধরনের অসম্পৃক্ত বিশিষ্ট চাক্রিক যৌগ। তাহলে বেনজিন এবং এর জাতক
এবং বিশেষ ধরনের অসম্পৃক্ততা বিশিষ্ট চাক্রিক যৌগকে তুমি কি বলবে? অ্যারোমেটিক যৌগ। তাহলে কি দাঁড়ালো? বেনজিন প্লাস এর থেকে যারা জন্ম হবে জাতক এবং বিশেষ ধরনের অসম্পৃক্ততা বিশিষ্ট চাক্রিক যৌগকে তুমি কি বলবে? অবশ্যই অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ তোমার দুই প্রকার, একটা হলো হোমোসাইক্লিক, হোমোসাইক্লিক এটা দুই প্রকার, একটা হলো হোমোসাইক্লিক বা সুষম চাক্রিক, আরেকটি হলো হেটারোসাইক্লিক বা বিষম চাক্রিক যৌগ। অর্থাৎ হোমোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ অথবা সুষম চাক্রিক অ্যারোমেটিক যৌগ, আরেকটি হলো হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ বা বিষম চাক্রিক অ্যারোমেটিক যৌগ। ফর এক্সাম্পল দেখো CH 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 CH, এখানে দ্বিবন্ধন দিবা, একটার পর একটা দিবা, একটার পর আবার একটা দিবা। দেখো এই বেনজিনের যে কাঠামো লক্ষ্য করতেছো তোমরা, সেই বেনজিনের কাঠামোটা কিন্তু মূল যে কাঠামো, মূল যে স্ট্রাকচার, সেটা কিন্তু কার্বন দ্বারা গঠিত হয়েছে। কার্বন এবং হাইড্রোজেন, কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত হয়েছে। যদি মূল কাঠামোটা কার্বন এবং হাইড্রোজেন দ্বারা এভাবে গঠিত হয়, তাদেরকে বলবা তুমি হোমোসাইক্লিক অথবা সুষম চাক্রিক যৌগ। আরেকটা এক্সাম্পল যদি আমরা দিই, দেখো টলুইন, তুমি জানো এটা হলো টলুইন CH3, এখানে কিন্তু CH আছে, এখানে কিন্তু CH আছে, এখানে CH আছে, এখানে CH, এখানে CH, এখানে C। বলতে পারো যে স্যার এখানে যে H ছিল সেটা কোথায় গেছে? সেই H কে সরিয়ে দিয়ে CH3 আসছে। অর্থাৎ স্ট্রাকচারটা তুমি তো কল্পনা করো, তাহলে C6 এই স্ট্রাকচারের মধ্যে 6টা কার্বন আছে, হাইড্রোজেন আছে 5টি, 1 2 3 4 5। এই হাইড্রোজেন কিন্তু চলে গেছে, আর হলো CH3, এটা হলো টলুইন, এটাও টলুইন। এটা একটা সুষম চাক্রিক যৌগ। এই মূল যে কাঠামোটা আছে, স্ট্রাকচার আছে, সেটা কার্বন দ্বারা মেনটেন করা হয়েছে। আর হেটারোসাইক্লিক যৌগ কারা? হেটারো অ্যাটম আগে জানো, নাইট্রোজেন, অক্সিজেন এবং সালফার। তোমাদের টেক্সট বইয়ে এই 3টা হেটারো অ্যাটমের কথা বলা আছে, নাইট্রোজেন, অক্সিজেন এন্ড সালফার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউতে আসছে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে। নিচের কোনটি হেটারো অ্যাটম? এই 3টা মনে রাখবা, 3টা এমসিকিউ এখানে আছে। আর হেটারো অ্যাটম যে সকল অ্যারোমেটিক যৌগের ভিতরে থাকবে, তাদেরকে তুমি বলবা হেটারোসাইক্লিক যৌগ বা বিষম চাক্রিক যৌগ। ফর এক্সাম্পল দেখো পিরিডিন, পিরিডিন খেয়াল করে দেখো, প্রত্যেকটা জায়গার মধ্যে কিন্তু CH 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 আছে, কিন্তু এখানে CH কিন্তু নাই, স্ট্রাকচার ভেঙে নাইট্রোজেন প্রবেশ করেছে। তাহলে দেখো এখানে কার্বন সব জায়গায় আছে, কিন্তু এখানে কিন্তু হেটারো একটা অ্যাটম ঢুকে গেছে, তাই এটার নাম হলো হেটারোসাইক্লিক যৌগ, এর নাম পিরিডিন। পিরিডিন হেটারোসাইক্লিক যৌগ। 100% একটা এমসিকিউ পাবে তোমরা, প্রায়ই এটা আসে, অ্যাডমিশনে আসে, তোমাদের ইন্টারনাল অথবা এক্সটার্নাল পরীক্ষায় অবশ্যই অবশ্যই এটা আসে, ইন্টারনাল এবং এক্সটার্নাল পরীক্ষায়। পিরিডিন এর নাম পিরিডিন। কি সেটা আসে এক্সটার্নাল, ইন্টারনাল এবং বোর্ড এক্সাম অথবা অ্যাডমিশন টেস্টে? নিচের কোনটি হেটারোসাইক্লিক যৌগ? তোমরা কিন্তু পেয়েছো 1 নাম্বার পিরিডিন, 2 নাম্বার থায়োফিন, 3 নাম্বার ফিউরান, 4 নাম্বার পাইরুল, পাইরুল। অর্থাৎ এর নাম পিরিডিন, এর নাম থায়োফিন, থায়ো মানে সালফার, থায়োফিন, এর নাম ফিউরান, ফিউরান, লাস্ট ওয়ান পাইরুল, পাইরুল। তোমাদের একটা 100% এটা আসবে ইন্টারনাল পরীক্ষা, এক্সটার্নাল পরীক্ষা ওর অ্যাডমিশন টেস্ট, মেডিকেল অথবা তোমাদের
ইউনিভার্সিটি এডমিশনে। নিচের কোনটি হেটারোসাইক্লিক যৌগ? দেখো হেটারো অ্যাটম, হেটারো অ্যাটম, হেটারো অ্যাটম, লাস্ট ওয়ান হেটারো অ্যাটম। এটা খুব ভালো করে পড়বে। এটা একটা তোমাদের এমসিকিউতে পেয়ে যাবে, রিটেনেও পাবে যে নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ, কেন ব্যাখ্যা করো। এটা আমরা নেক্সট যে পর্ব থাকবে সেখানে তোমরা অবশ্যই অবশ্যই পেয়ে যাবে। তাহলে আমরা জৈব যৌগের শ্রেণীবিন্যাস পড়ে ফেলছে। এখন দেখো জৈব যৌগের প্রাচুর্যের কারণ কি। তোমাদের কিন্তু একটু আগেই বলেছি পৃথিবীতে ম্যাক্সিমামই জৈব যৌগ, অজৈব যৌগ খুব লিমিটেড। কিন্তু এত জৈব যৌগ কেন? 118টি মৌল আবিষ্কৃত হয়েছে, এর মধ্যে কার্বনের যে যৌগ ওই কিন্তু জৈব যৌগ। একটা মৌল এতগুলো জৈব যৌগ তৈরি করতেছে কিভাবে সম্ভব, সেটা আমরা দেখব। জৈব যৌগের প্রাচুর্যের কারণ হলো তোমার 4টি, 1, 2, 3, 4। খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু এমসিকিউতে আসে। নিচের কোনটি জৈব যৌগের প্রাচুর্যের কারণ? অর্থাৎ তুমি যদি টেক্সট বইটা ভালো করে পড়ো, রিটেন পড়ো, তুমি দেখবা সব হয়ে গেছে, তোমাকে কেউ থামাই রাখতে পারবে না, তুমি সামনের দিকে প্রসিড করবে। তোমরা জানো এই বছর এসএসসি পরীক্ষা যে ফার্স্ট হয়েছে, সেই ছেলের যখন সঞ্চালক জিজ্ঞাসা করেছে তুমি এত ভালো কিভাবে করেছো, সেই ছেলে বলেছে আমি টেক্সট বইয়ের প্রত্যেকটা লাইন টু লাইন পড়েছি। তুমি যদি লাইন টু লাইন পড়ো 100% তুমি সাকসেস হবে। তাহলে দেখো 4টা কারণ কি? 4টা কারণের একটি কারণ হলো কেটিনেশন। 2 নম্বর হলো সমানুতা। 3 নম্বর হলো তোমার সংকরীকরণ। 4 নম্বর হলো 4 যোজনী, অর্থাৎ তোমরা জানো কার্বনের যোজনী 4। কেটিনেশনটা কি? মনে করো আমি তোমার হাত ধরেছি, তোমার হাত আরেকজনে ধরেছে, ওর হাত আরেকজনে ধরেছে, ইট ইজ কল হিউম্যান চেইন, মানব বন্ধন। ঠিক মানব বন্ধনের মতো কার্বনের হাত ধরে নিজেদের মধ্যে। একই মৌল নিজেদের মধ্যে যুক্ত হয়ে ছোট বড় শিকল বা চেইন গঠন করার প্রক্রিয়াকে বলা হয় কেটিনেশন। একটি মৌল নিজেদের মধ্যে যুক্ত হয়ে ছোট বড় শিকল বা চেইন গঠন করে। যেমন ধরো এটা 2টা কার্বন একত্রে যুক্ত হয়েছে, এখানে 3টা কার্বন একত্রে যুক্ত হয়েছে, এটার থেকে এটা একটু বড় শিকল। এইভাবে কার্বন নিজেদের মধ্যে যুক্ত হয়ে ছোট বড় শিকল বা চেইন গঠন করে, একে বলা হয় কেটিনেশন। এই কেটিনেশন ধর্ম দেখিয়ে কার্বন অধিক সংখ্যক যৌগ গঠন করতে পারে। তোমাদের কিন্তু জ্ঞানমূলক কোশ্চেন কতে আসে প্রায়, কেটিনেশন কি, সংজ্ঞাটা কি হলো তাহলে? একই মৌল নিজেদের মধ্যে যুক্ত হয়ে ছোট বড় শিকল বা চেইন গঠন করে, একে বলা হয় কেটিনেশন। এরপরে সমানতা, তোমরা 9 10 পড়ে আসছো। আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। ওই যে ফ্রেডরিক ভোলার যে বিক্রিয়াটা দিয়েছিল অ্যামোনিয়াম সায়ানাইড এন্ড ইউরিয়া, ওরা কিন্তু পরস্পরের সমাণু, ওইটা পড়লেও হয়। অথবা আমি একটা ডিফারেন্ট এক্সাম্পল দিতে চাই, CH3CH2OH এর নাম ইথানল, and CH3OCH3 it is called ether. এগুলো চ্যাপ্টার আছে আলাদা আলাদা। অ্যালকোহলের একটা ইন ডিটেইলস চ্যাপ্টার আছে, তোমার ইথারের একটা চ্যাপ্টার আছে, টপিক আছে, সেগুলোতে পড়বো ইন ডিটেইলস, তখন আরো জেনে যাবে। তুমি চিনলা কিভাবে ইথার, ও আছে তাই ইথার, এটা ইথারের কার্যকরীমূলক। এনে অ্যালকোহল চিনলা কিভাবে, OH আছে তাই এটা অ্যালকোহল চিনলা, এটা ইথারের কার্যকরীমূলক আছে তাই ইথার চিনলা। দেখো এই 2টা স্ট্রাকচারেরই একটা নির্দিষ্ট আণবিক সংকেত আছে। কার্বন 2টা, C2, H3 4 5 আর 6 6, অক্সিজেন একটা। অর্থাৎ এইটা এবং এটা উভয়েরই আণবিক সংকেত এটা, কিন্তু গঠন ভিন্ন। তুমি গঠনটা ভিন্ন বুঝলা কিভাবে? বুঝলাম এইভাবে, এন অক্সিজেন একা একা আছে, কিন্তু এন অক্সিজেন হাইড্রোজেনকে নিয়ে আছে, তাহলে অবশ্যই গঠন ডিফারেন্ট। তাহলে আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন, তাহলে এই দুইটাকে বলবা পরস্পরের সমাণু, আর এই বিষয়টাকে বলবা সমানুতা। কার্বন এই সমানুতা ধর্ম প্রদর্শন করে অনেক যৌগ গঠন করতে পারে। এরপরে সংকরীকরণ, কার্বন 3 ধরনের সংকরীকরণ দেখায়। একটা হলো sp3 সংকরীকরণ, একটি হলো sp2 সংকরীকরণ, আর একটি হলো sp সংকরীকরণ। sp3 সংকরীকরণ গঠন করে কার্বন একক বন্ধন গঠন করতে পারে, এটা প্রদর্শন করে।
আর এই sp2 তে দ্বিবন্ধন গঠন করতে পারে, sp তে 3 বন্ধন গঠন করে। তাহলে দেখো এই কার্বন এই সংকরীকরণ 3 ধরনের দেখিয়ে নিজেদের মধ্যে একক বন্ধন, দ্বিবন্ধন এবং 3 বন্ধন গঠন করতেছে, অর্থাৎ অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন যৌগ গঠন করতেছে, প্রচুর পরিমাণে যৌগ গঠন করতেছে এই সংকরীকরণ ধর্ম প্রদর্শন করে। এই জন্য কার্বন অধিক সংখ্যক যৌগ গঠন করতে পারে। আবার দেখো 4 যোজনী, কার্বনের যোজনী 4, এই 4 যোজনী ব্যবহার করে কার্বন অধিক সংখ্যক যৌগ গঠন করতে পারে। এই জন্য পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা অনেক বেশি। তোমাদের এটা সাধারণত 2 নাম্বার অনুধাবনমূলক কোশ্চেনে আসে, জৈব যৌগের প্রাচুর্যের কারণ ব্যাখ্যা করো। আশা করি এই 4টি কারণ তোমরা বুঝতে পেরেছ। এরপরে লাস্ট টপিক হলো আজকের জন্য সিগমা বন্ধন এবং পাই বন্ধন। 6 মতো দেখতে সিগমা, তাই সিগমা বন্ধন, আর পাই তো পাই বন্ধন তোমরা জানো, সিগমা বন্ধন। সিগমা বন্ধন কাকে বলে? কোন মৌলের যুদ্ধ স্তরের একই অক্ষে অবস্থিত অরবিটাল গুলো সামনাসামনি অধিক্রমণের ফলে ওভারল্যাপ, অধিক্রমণ শব্দের অর্থ হলো ওভারল্যাপ, অধিক্রমণের ফলে যে বন্ধন গঠন করে তাকে বলা হয় সিগমা বন্ধন। এক্সাম্পল দিলে তুমি ক্লিয়ার হবে। ফর এক্সাম্পল হাইড্রোজেন 1s1, তুমি জানো s অরবিটাল আকৃতি হলো গোলাকার, s অরবিটাল আকৃতি হলো গোলাকার, অর্থাৎ এটা একটা s অরবিটাল, এটা একটা s অরবিটাল। এই s অরবিটালটা কোথা থেকে আসছে? কামিং হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস থেকে। এখানে কয়টি ইলেকট্রন আছে? একটি। মনে করো এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে। এই দুইটা সামনাসামনি যদি তুমি অধিক্রমণ করাও তাহলে কিন্তু অবশ্যই এই একটা আরেকটার মধ্যে অধিক্রমণ হবে, ওভারল্যাপ হবে। এই যে ওভারল্যাপ হয়েছে দেখো, এই জায়গাটুকু দুইটার কমন, এখানে একটা ইলেকট্রন আর এখানে আরেকটা ইলেকট্রন অবস্থান করে। এটা একটা s, এটা একটা s, এই s s মিলে যে বন্ধন হয়েছে এটা হলো H আর এটা হচ্ছে H2, অর্থাৎ এই H2 গঠিত হয়েছে S অধিক্রমণের মাধ্যমে। তাহলে এই সংক্ষেপে যদি তুমি বলতে চাও অরবিটাল গুলো সামনাসামনি অধিক্রমণের ফলে, ওভারল্যাপের ফলে যে বন্ধন হবে তাকে বলবা তুমি সিগমা বন্ধন। আর এই সামনাসামনি অধিক্রমণ হয়ে বলে এই বন্ধন অত্যন্ত শক্তিশালী, একে ভাঙতে প্রচুর পরিমাণ শক্তি লাগে। তাই তুমি বলো সিগমা বন্ধন বেশি শক্তিশালী পাই বন্ধন? ডেফিনেটলি সিগমা বন্ধন। তাহলে সামনাসামনি অধিক্রমণের ফলে যে বন্ধন গঠিত হবে তাকে তুমি কি বলবা? সিগমা বন্ধন। এখন আমার কথা হলো এই সিগমা বন্ধন কি কি ভাবে গঠিত হতে পারে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিগমা বন্ধন 3 টাইপে গঠিত হতে পারে। তোমরা তো একটা দেখলাই S অধিক্রমণের ফলে। নাম্বার 2 S and P, তোমরা জানো p অরবিটাল ডাম্বেল আকৃতির। এখন এই দুইটাকে সামনাসামনি অধিক্রমণ করাও তাহলে তুমি পাবা এইটা এরকম এরকম। তাহলে এটা হলো S, এটা হলো P, তাহলে sp অধিক্রমণের মাধ্যমেও সিগমা বন্ধন গঠিত হবে, এটা হলো সিগমা বন্ধন। 3 নাম্বার তোমার pp অধিক্রমণের ফলেও তোমার সিগমা বন্ধন গঠিত হতে পারে। তাহলে যদি এটাকে চিত্র আঁকো তাহলে এরকম দাঁড়াবে, এরকম। তাহলে এটা একটা সিগমা বন্ধন, এটা pp অধিক্রমণের ফলে হলো। 100% অনেকবার আসে এটা বহুপদী কোশ্চেন এমসিকিউতে, ইন্টারনাল এক্সটার্নাল পরীক্ষাতে, যে কি কি অধিক্রমণের ফলে বা ওভারল্যাপের ফলে তোমার সিগমা বন্ধন গঠিত হয়। তাহলে কি কি বলতো? S sp এন্ড লাস্ট ওয়ান pp অধিক্রমণের ফলে তোমার সিগমা বন্ধন গঠিত হতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এটা হলো চিত্র। এখন লাস্ট হলো তোমার পাই বন্ধন। পাই বন্ধনটা খুব ইম্পর্টেন্ট, পড়বা, এটা অনেকবার ঢাকা বোর্ডে এসেছে। কিভাবে দেখো একটু মনোযোগ খেয়াল করে। পাই বন্ধন, পাই বন্ধন, মনোযোগ দিবে। অরবিটাল গুলোর তুমি আগের যে সংখ্যাটা লিখেছ, কোন মৌলের যুদ্ধ স্তরের অরবিটালের সামনাসামনি অধিক্রমণের ফলে, এই সামনাসামনি কেটে দিয়ে শুধু লিখবে পাশাপাশি অধিক্রমণের ফলে, পাশাপাশি। তাহলে কি সংখ্যা দাঁড়ালো? কোন মৌলের যুদ্ধ স্তরের অরবিটাল গুলোর পাশাপাশি অধিক্রমণের ফলে যে বন্ধন ফর্ম করবে তাকে বলবো তুমি পাই বন্ধন। যেমন ধরো অক্সিজেন ইলেকট্রন কনফিগারেশন 1s2 2s2 2px py and last one pz 1 1 and 2,
দেখো এখানে বিজুড়ি ইলেকট্রন যেটা আছে এরাই কিন্তু বন্ধন ফর্মে অংশগ্রহণ করবে, পি ওয়াই এন্ড পি জেড। তাহলে আমি যদি এটা আঁকি, এটা পি ওয়াই এন্ড পি জেড, এটা ওয়াই এন্ড জেড প্লাস আর একটা যদি এখানে আঁকো একদম সিম্পল, এগুলা মাথায় ঢুকাও ওয়াই এন্ড জেড, তাহলে তুমি বুঝে যাবে সব। এখন এই দুইটাকে আইনা তুমি সামনাসামনি একটু ইন্টারঅ্যাকশন করো, এটার লগে এটা ইন্টারঅ্যাকশন হবে। এই দুইটা এখনো হয়নি, একটু দেখাবো। এই চিত্রটা পোলা এখন আঁকতে পারে না, এটাকে আমি একটা সহজ টেকনিক শিখাই দিই। এভাবে এঁকে ফেলবো, অক্ষ আঁকার পরে এটাকে দুই ভাগে সমানভাবে ভাগ করবে, করে এইখানে চিত্রটা তুমি আঁকার চেষ্টা করবে, তাহলে তোমার আর এই চিত্রতে কোনো ঝামেলা হবে না 100%। দেখো এই যে কত সুন্দর চিত্র হয়ে গেল। এটা এটা হলো ওয়াই এন্ড জেড এন্ড জেড। তাহলে দেখো এটা সামনাসামনি অতিক্রমণ হলে কি হয়েছে, সিগমা। এখন এইটা আর এটা কিন্তু পাশাপাশি অতিক্রমণ হবে। এখন তুমি বলতে পারবা স্যার এটা তো মিললো না, এটা তো মিলছে, কিন্তু এইটা এবং এইটা যখন এরকম থাকে, এরকম এভাবে আছে, কিন্তু দেখো এরকম এরকম আছে, যখন এটা পাশাপাশি অতিক্রমণ হবে তখন একটা আরেকটার উপর নুয়ে পড়ে যাবে এভাবে। ইট ইজ কল পাই বন্ধন, ইট ইজ ফরমেশন করছে, দেখো বন্ধন ফর্ম করছে। কিন্তু মনে হচ্ছে আপাত দৃষ্টিতে যে এরা তো এবার দাঁড়িয়ে আছে, বন্ধন ফর্ম তো করে নাই, কিন্তু আসলে প্রকৃতপক্ষে যখন বন্ধন ফর্ম করে পাই বন্ধন, তখন একটা আরেকটার উপরে শুয়ে পড়ে, এটা নাম পাই বন্ধন। তাহলে এইটা এবং এইটা মিলে কি বন্ধন হলো, পাই। তাহলে দেখো একটু মনোযোগ দাও, এখানে কি আছে, অক্সিজেন, এখানেও কি আছে, অক্সিজেন। তাহলে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত সিগমা, আর এটা হলো কি বন্ধন, পাই, এই হলো O2। অর্থাৎ এই অক্সিজেনের গঠন যদি তুমি লক্ষ্য করো, দেখো এটা সিগমা বন্ধন আছে, পাই বন্ধন আছে। অর্থাৎ ফার্স্টে সিগমা বন্ধন তৈরি হবে, এরপর পাই বন্ধন তৈরি হবে। অর্থাৎ সিগমা ছাড়া কখনো পাই বন্ধনের অস্তিত্ব থাকবে না। অর্থাৎ পাই বন্ধন কিন্তু তোমার খুঁজতে হয়, তাহলে আগে সিগমা খুঁজতে হবে, এরপর পাই খুঁজতে হবে। তাহলে তুমি দেখো এই অক্সিজেনের গঠনে যদি তুমি এইভাবে আঁকো, তাহলে একটা আছে সিগমা, একটা আছে কি বলো, পাই। তোমাদের প্রায়শই এমসিকিউ কোশ্চেন আসে এখান থেকে, আর রিটেন এখান থেকে আসে। দেখাও যে ঢাকা বোর্ডে একটা কোশ্চেন এসেছে, দেখাও যে অক্সিজেনের মধ্যে সিগমা এবং পাই বন্ধন উভয়ই বিদ্যমান আছে, এটা লিখে দিবে আনসার। দেখাও যে অক্সিজেনে সিগমা এবং পাই বন্ধন উভয়ই বিদ্যমান আছে, এটা স্ট্রাকচার রেখে দিয়ে আনসার করে ফেলবে। তোমাদের এখন একটা এমসিকিউ দেখাই যে ইথাইনে কয়টি সিগমা বন্ধন ও পাই বন্ধন আছে। ইথাইন, ইথাইন কিন্তু C2H2। তুমি এটা কনফিগারেশন আঁকতে হবে, গাঠনিক সংকেত না আঁকলে পারবে না। তাহলে দেখো এটা একটা সিগমা, দুইটা সিগমা, এটা হলো তিনটা সিগমা বন্ধন আছে। অর্থাৎ এখানে তিনটি সিগমা বন্ধন, তিনটি সিগমা ও এই দুইটা পাই, দুটি পাই বন্ধন আছে এখানে। তাহলে দেখো সিগমা বন্ধন সিঙ্গেল গুলো একটা, দুইটা, এই একটা, তিনটা। অর্থাৎ এখানে একটা সিগমা সবসময় থাকবে, বাকিগুলো সব পাই বন্ধন হবে। তাহলে একটি সিগমা আর কি বলো, দুটি পাই। এভাবে আসে এখানে কয়টি সিগমা বন্ধন আছে, কয়টি পাই বন্ধন আছে। আরেকটি এক্সাম্পল দেখো, বেনজিন। এখানেও বলে বেনজিনে কয়টি সিগমা বন্ধন, কয়টি পাই বন্ধন আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, অনেকবার আসছে এটা। এখন বেনজিনে কয়টি সিগমা বন্ধন, কয়টি পাই বন্ধন, আমি আবারও বলতেছি, এটা কিন্তু অবশ্যই তোমার আঁকতে হবে, স্ট্রাকচার আঁকতে হবে। স্ট্রাকচার না এঁকে এগুলো আনসার করা সম্ভব হয় না। যেমন ধরো এই স্ট্রাকচার আঁকলাম, তুমি জানো প্রত্যেকটার মধ্যে একটা করে হাইড্রোজেন আছে, একটা করে হাইড্রোজেন আছে, এই হলো বেনজিন। কারণ বেনজিনের স্ট্রাকচার হলো C6H6। তুমি গুনে দেখো 6টা কার্বন আছে, 6টা হাইড্রোজেন আছে। তাহলে দেখো আমি গুনি 1 2 3 4 5 6টা সিগমা, 7 8 9 10 11 12টা সিগমা, 12টা সিগমা বন্ধন আছে এখানে। পাই বন্ধন বলে এখন আমি দেই নাই, এই একটা পাই, দুইটা পাই, তিনটা পাই, তিনটি পাই আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আবার বলতেছি, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। একটু গুনি দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ঠিক আছে, অবশ্যই। তাহলে কি আছে, 12টি সিগমা বন্ধন আছে, 3টি পাই বন্ধন আছে। এইভাবে তোমার টলুইনে কয়টি সিগমা বন্ধন আছে, কয়টি পাই বন্ধন আছে, এভাবে তোমাকে যৌগ বলে দিবে এবং তোমাকে এমসিকিউ টিক চিহ্ন আনসার করতে হবে। এগুলোর প্র্যাকটিসের বিষয়, যে যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো করবে। আমি আবারও বলছি, জৈব যৌগ যদি তুমি আদ্যপান্ত একবার মাথায় নিতে পারো, অন্যান্য চ্যাপ্টার পানির মতো সহজ হয়ে যাবে। এবং 100% তুমি তো এখানে অবশ্যই যে ইন্টারমিডিয়েট পরীক্ষা হবে, তুমি তো A+ গেইন করতে পারবেই। ভবিষ্যতে তুমি যে অ্যাডমিশন টেস্ট দিবে, কেউ ইচ্ছা মেডিকেল
কেউর ইচ্ছা ইউনিভার্সিটি, কেউর ইচ্ছা বুয়েট, রুয়েট, কুয়েট, সেগুলো। অবশ্যই রসায়নটা খুব গুরুত্বপূর্ণ। এটা কোনো অপশনাল সাবজেক্ট না, এটা হলো মেইন সাবজেক্ট, এবং এখানে সর্বোচ্চ পরিমাণ নাম্বার থাকে, আর এখানে নাম্বার গেইন করাও খুব ইজি। তাই কেমিস্ট্রিকে অত্যন্ত গুরুত্ব দিবে। আমি 100% ড্যাম শিওর তুমি যা চাবে তাই পাবে। তাই আমার এই ক্লাসটি যদি ভালো লাগে, তোমরা আমার যে চ্যানেলটি আছে, যেহেতু বিনামূল্যে আমি এগুলো আপলোড করছি, তোমাদের যদি একটু উপকার হয় তাহলে আমি নিজেকে সার্থক মনে করব। তাই তোমরা আমাদের যে চ্যানেল এবং পেজ আছে সেখানে এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে পেয়ে যাবে। তোমরা যে ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে শেয়ার করে দিবে এবং সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে। তোমাদের উন্নত জীবনের কামনায় আজকে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।